রাতে স্বামীর সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা আবারও ঝগড়া হয়। এক পর্যায়ে সে আমাকে একটা থাপ্পড় মেরে বসে। আমি অফিসে অফিসে চলে যাই। 4 বছরের সংসার জীবনে এরকম কষ্ট আমার কখনো হয়নি। মা-বাবার পছন্দের ছেলেকে বিয়ে করেছি। স্বামী হিসেবে তিনি যথেষ্ট ভালো ছিলেন। অফিসে এসে আমি কোনোভাবেই কাজের প্রতি মনোযোগ দিতে পারছিলাম না। তাজুলের মুখে রাতে অমন বিশ্রী কথাবার্তা শুনে আমি বাকরুদ্ধ। তাছাড়া সে আমার গায়ে হাত তুলবে এটা তো আমার কল্পনাতেও ছিল না। দুপুর পর্যন্ত শুধু ভাবনাতেই কেটে গেল। অফিসের ক্যান্টিনে খেয়ে নিলাম। বেশ কিছু অভিজ্ঞতা এই প্রথমবার হচ্ছে। স্বামীর হাতে প্রথম চড় খাওয়া, রাগ করে খাওয়া বন্ধ করা, সকালে উঠে রান্না না করা, অফিসে খাবার না নিয়ে আসা। দুপুর 2:40 রিসেপশন ডেস্কে টেলিফোনে কল দিয়ে বলল, আপা আপনার সঙ্গে এক ভদ্রলোক দেখা করতে এসেছে। রিসেপশনে বলা সেই ভদ্রলোক তাজুল ছাড়া আর কেউ নয়। তাজুল আমার অফিসে কোনোদিন আসেনি। তার এই অফিসে আসাটাও আজ প্রথমবারের ঘটনা ঘটার রেকর্ড হয়ে রয়েছে। তাজুল আমার রুমের মধ্যে এলো। তাকে দেখে অবাক না হয়ে পারলাম না। ঘেমে জবজবে হয়ে যাচ্ছিলাম এবং ঝগড়ার কারণে অনুতপ্ত হয়ে এরকম করার কথা নয়। তার মানে অন্য কিছু ঘটনা আছে। কিন্তু সেটা কি এমন হতে পারে যার কারণে এতটা চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? বললাম, কি হয়েছে? এভাবে ঘামছো কেন? আর তুমি এই সময় তোমার অফিসে না গিয়ে এখানে কি করছো? একটা সর্বনাশ হয়ে গেছে মিতু। কি হয়েছে? রাতে আর সকালের সব কিছু ভুলে আমি তাজুলের দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে রইলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি কিছু করিনি। ভালো করে বলো, কি হয়েছে? তুমি কি রাতের ঘটনা নিয়ে কথা বলতে এসেছো? যদি তাই হয় তাহলে এসব নিয়ে আমরা বাসায় গিয়ে কথা বলতে পারবো। না, রাতের বিষয় কিছু না। তাহলে কি হয়েছে? ভালো করে বলো। আমি লাঞ্চ করতে বাসায় বসেছিলাম। আমাদের বাসা থেকে মাত্র 10 মিনিটের মধ্যে হেঁটে হেঁটে তাজুলের অফিসে যাওয়া যায়। আমরা সেক্টরের বাইরে, তবে ওর অফিসের সেক্টরের মধ্যে। বাসা থেকে বের হয়ে রেল লাইন পার হলেই ওর অফিস। যখন আমি চাকরি করতাম না তখন নিজের অফিসের কাছেই বাসা নিয়েছিল তাজুল। বছরখানেক আগে আমি যখন চাকরি নিলাম তখন দেখা গেল আমার অফিস দূরে, কিন্তু সুবিধা হচ্ছে অফিসের গাড়ি আছে, তাই আমার যাতায়াতের অসুবিধা হবে না মোটেই। সুতরাং বাসা আর পরিবর্তন করা হয়নি। প্রতিদিন আমি বাসা থেকে দুপুরে খাবার নিয়ে আসি, কিন্তু তাজুল লাঞ্চ টাইমে বাসায় গিয়ে খাই। বললাম, আমি তো সকালে রান্না করিনি, তাহলে বাসায় গেলে কেন জানতে পারি? তোমার মোবাইল আজকে বাসায় রেখে আসছো, তাই না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে সেটা বলো না কেন? 12টার দিকে আফরিন আমার কাছে কল করেছিল। আমি চমকে গেলাম। আফরিন মাত্র 2 দিন আগে আমাদের বাসায় এসেছিল। আফরিন আমার ছোট বোন, আমার চেয়ে 3 বছরের ছোট। আর ওর এখনো বিয়ে হয়নি। মাঝে মধ্যেই সে চলে আসে আমাদের কাছে, কিন্তু তাই বলে সপ্তাহের মধ্যে 2বার চলে আসবে ভাবিনি। কারণ কি বললাম? আফরিন কল দিয়ে কি বলেছে? আমাকে বলল যে দুলাভাই আপাতত কল রিসিভ করে না। আমি তো আপনাদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আমরা থাকি উত্তরা। আমার মা বাবা সবাই মিলে থাকে সেখানে, থাকে ধানমান্ডিতে। যেহেতু আফরিন এভাবে হুট করে তো কখনো আসে না, তাই সন্দেহ হচ্ছে তাজুল হয়তো কল দিয়ে ওকে আসতে বলেছে।
নিশ্চয়ই আমার রাগের কথা বলে ওকে নিয়ে এসেছিল ওকালতি করতে। বললাম, আফরিনকে আমাদের ঝগড়ার কথা বলতে গেলে কেন? আমি তো বলিনি কিছু। সে হঠাৎ কল দিয়ে বলল যে সে বাসার সামনে। আমি তাকে আমার অফিসের সামনে যেতে বলি। তারপর আফরিন অফিসের সামনে গেল। আমি ওকে আসার চাবি দিলাম এবং আফরিন বাসায় চলে গেল। যাবার সময় শুধু বললাম, তোমার আবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সকালে রান্না হয়নি। আফরিন বলল, ঠিক আছে দুলাভাই, আমি তাহলে বাসায় গিয়ে রান্না করে রাখবো, আপনি খেতে চলে আসবেন দুপুরে। তখন আমি বললাম, সমস্যা নেই, তুমি রান্না করে খেয়ে নিও, আমি বরং আজ হোটেলে খাবো। ও বলল, তা কি করে হয় দুলাভাই, আপনার অফিস থেকে তো কাছেই, আপনি বাসায় চলে আসবেন। একটু থেমে তাজুল আবার বলল, 1:30টার দিকে আমি অফিস থেকে বের হলাম, কারণ এর আগে 3বার কল করেছে। রেল লাইন পার হয়ে আমি আফরিনের নাম্বারে কল দিলাম। আফরিন কল রিসিভ করলো না। রেল লাইনের পাশেই বাজার থেকে 2 কেজি দই কিনে নিয়ে বাসায় গেলাম। তুমি পরশু বলেছিলে দই কিনতে। আফরিন তখন একটা মেসেজ দিয়ে বলল, কল দিতে হবে না, আপনি চলে আসবেন। বাসায় গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। আফরিনের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিনের মধ্যে কেন জানি ভয় করতে লাগলো। এমন তো হবার কথা নয়। তারপর আমাদের রুমের মধ্যে গিয়ে দেখি তাজুল থেমে গেল। ওর চোখে মুখে ফ্যাকাশে হয়ে গেছে। আমি ধৈর্য ধরতে না পেরে বললাম, আমাদের রুমের মধ্যে কি হয়েছে? আমি বলতে পারবো না। তুমি আমার সঙ্গে চলো এখনই, বাসায় গিয়ে দেখবে, ন্যাকামি করো না তো। বলো কি হয়েছে? আমাদের বিছানার উপর আফরিনের লাশ পড়ে আছে। ওড়না দিয়ে ওকে ফাঁস দেওয়া হয়েছে। চোখগুলো এখনো খোলা। তাজুল কাঁপছে। আমার শরীরও তখন কাঁপা শুরু করেছে। আমি অস্পষ্ট গলায় বললাম, আফরিনের কি হয়েছে বললা? তাজুল আমার হাতটা টেবিলের উপরে ধরেই বলল, মিতু, বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমি শুধু ওকে চাবি দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি বাসায় যাবার আগেই কেউ হয়তো আমাদের বাসায় গিয়ে ওকে খুন করেছে। আমার দম বন্ধ লাগছিল। তাড়াতাড়ি চেয়ারের থেকে উঠে গেলাম। কাউকে কিছু না বলে অফিস থেকে বের হলাম। তাজুল আমার পিছনে পিছনে আসছে আর বলছে, আমি এখনো কাউকে কিছু বলিনি, বিশ্বাস করো, খুব ভয় লাগছে। আমি রুমের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি দরজা বন্ধ করে সরাসরি তোমার কাছে এসেছি, একটা সিএনজি নিয়ে। আমরা দুজনেই একসঙ্গে বাসায় এলাম। দারোয়ান আমাকে দেখে অবাক হয়ে বলল, ভাবি, আপনাকে এমন লাগছে কেন? আর এমন সময় আপনি বাসায়? কোথায়, কিছু হয়েছে নাকি? ফ্ল্যাটের মধ্যে এসে আমাদের রুমের মধ্যে দেখি সত্যি সত্যি আমার বোনটা চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। না না, কেউ একজন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাজুল নিচ থেকে আসার সময় দারোয়ানকে বলেছিল বাড়িওয়ালাকে আমাদের বাসায় পাঠাতে। একটু পরেই সদর দরজায় বাড়িওয়ালার কণ্ঠের আওয়াজ শোনা গেল। তাজুল তাকে বেডরুমে নিয়ে গেল। আমি তখন ফ্লোরে বসে আছি। কোনো কিছু বলার মতো ভাষা আমার মুখ থেকে হারিয়ে গেছে। বাড়িওয়ালা তখন তাজুলের কাছে কি কি হয়েছে সব শুনতে শুনতে পুলিশের কাছে কল করলো। ধানমান্ডিতে মা বাবার কাছে খবর দেওয়া হলো। আপন ছোট বোনের এমন লাশ দেখে একসময় আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফেরে তখন আমার চারিদিকে অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে। সামনে তাজুল দাঁড়িয়ে আছে, কিন্তু ওর হাতে হ্যান্ডকাপ পরানো। ওসি সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখনো ঠিক আছেন? আমি কিছু না বলে তাকিয়ে রইলাম। ওসি সাহেব আবার বললেন, আমরা ঘটনার প্রাথমিক কিছু কথাবার্তা শুনলাম। বাসার দারোয়ান বর্ণনা আর ফ্ল্যাটের পরিস্থিতি দেখে আপাতত আপনার স্বামীকে আমরা সন্দেহ করছি। আপনার বোনের লাশ
পোস্টমর্টম করতে পাঠানো হয়েছে। আপনার স্বামীর সঙ্গে কখন দেখা হয়েছে আর সে আপনার কাছে কি কি বলেছে সেগুলো একটু বলবেন। আর আপনার সন্দেহের তালিকায় আর কেউ আছে নাকি তাহলে বলেন। আমি তাজুলের দিকে তাকিয়ে আছি। অসহায় দৃষ্টিতে তাজুল আমার দিকে তাকিয়ে রইল। আমি একটু একটু করে সব বললাম পুলিশের কাছে। তারপর পুলিশ তাজুলকে থানায় নিয়ে চলে গেল।